নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিও হচ্ছে হিস্ট্রির বৈদিক এজ, অর্থাৎ বৈদিক যুগ। এর আগে আমরা পড়েছি যে প্রাগৈতিহাসিক যুগ, তারপরে পড়েছি আমরা সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতার পরে যে অধ্যায়টা আমাদের আসে সেটা হচ্ছে বৈদিক যুগ। তো আজকে আমরা পড়ব বৈদিক যুগ, অর্থাৎ বৈদিক যুগ কীভাবে আসলো, বৈদিক যুগের স্রষ্টা কারা, অর্থাৎ কাদের মাধ্যমে বৈদিক যুগ সৃষ্টি হলো, বৈদিক যুগে আমরা সমাজ জীবন, ধর্মীয় জীবন, সাংস্কৃতিক জীবন কী কী দেখতে পাই সেগুলো সম্বন্ধে আমরা জানব। বৈদিক যুগের প্রভাব কীভাবে ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি এর ওপরে পড়লো সেটা সম্বন্ধে জানব। ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা জানব বৈদিক যুগ সম্বন্ধে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসছে বৈদিক এজ, অর্থাৎ কি বৈদিক যুগ। বলছে বৈদিক এজেস ওয়ার ডিভাইডেড ইন্টু টু পার্টস, অর্থাৎ কি বৈদিক যুগ দুটো ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড আর একটা হচ্ছে ল্যাটার বৈদিক পিরিয়ড। অর্থাৎ কি একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ আর একটা কি পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই গেল বৈদিক যুগের দুটো ভাগ। এরপরে আমরা আসবো দ্য আরিয়ান, অর্থাৎ আর্যদের সম্বন্ধে। বৈদিক যুগ পড়ব কিন্তু আর্যদের সম্বন্ধে আমরা পড়ব না, এটা তো হতেই পারে না। তো চলে আসছি আর্যদের সম্বন্ধে। আরিয়ান মিন্স ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আর্য যে শব্দটা, আর্য শব্দটার অর্থ কী? ভাষা। আর্য শব্দের অর্থ হচ্ছে ভাষা। এটা কে বলছেন? ম্যাক্স মুলার। ম্যাক্স মুলারের ধারণা হচ্ছে আর্য শব্দের অর্থ হলো ভাষা। এছাড়া হচ্ছে সিভিলাইজড রেস। এছাড়াও আমরা বলতে পারি আর্য সভ্যতার অর্থ হচ্ছে সিভিলাইজড অর্থাৎ সভ্য, এবং রেস অর্থাৎ জাতি, অথবা একত্রে বলা যায় সভ্য জাতি, যারা তাদেরকে আমরা আর্য হিসেবে চিহ্নিত করতে পারি। প্রফেশনস অফ আরিয়ান্স, অর্থাৎ আর্যদের যে জীবিকা, সেই জীবিকা কী ছিল সেই সম্বন্ধে আমরা দেখে নিই। বিফোর সেটেলমেন্ট, when they were nomadic, their main profession was pastoral, অর্থাৎ বসতি স্থাপনের আগে, যখন আর্যরা স্থায়ীভাবে কোনো বসতি গড়ে তুলতে পারেনি, সেই সময় আর্যদের জীবিকা ছিল পশুপালন। আফটার সেটেলমেন্ট, অর্থাৎ যখন তারা বসতি গড়ে তুলল বা বসতি গড়ে তুলতে শিখলো, when they became civilized, এবং কি যখন তারা সভ্য হলো, their main profession was agriculture, তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এবার আমরা চলে আসি বেদে। বেদা মিনিং নলেজ, অর্থাৎ বেদ শব্দের অর্থ। বেদ শব্দের অর্থ কি? বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এবং এই বেদ শব্দটা কোথা থেকে এসছে? বেদ শব্দটা এসেছে বিদ শব্দ থেকে। দে ওয়ার ওরালি পাসড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, অর্থাৎ কি এই যে বেদ, এই বেদটা কি একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্ম মুখে মুখে শুনতো, অর্থাৎ কোনো লেখার কোনো মাধ্যম ছিল না, অর্থাৎ শুনে শুনে বেদকে মনে রাখতে হতো। এবং এইটাই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, সেই প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে। সেই জন্য একে বলা হয় শ্রুতি, যেহেতু শুনে শুনে মনে রাখতে হতো সেই কারণে। অপৌরুষেয়, অর্থাৎ অপৌরুষেয় কেন বলা হচ্ছে? ইট ইজ নট ক্রিয়েটেড বাই ম্যান বাট গিফটেড বাই গড। বেদকে অপৌরুষেয় বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে কারণ বেদ যেটা, এটা মনে করা হয় যে এটা মানুষ সৃষ্টি করেনি, এটা স্বয়ং ঈশ্বরের বাণী বা ঈশ্বরের মুখ থেকে
এই বেদের উচ্চারণ শুরু হয়েছে, সেই কারণে একে বলছে অপৌরুষ। দেয়ার আর 4 ভেদা। তাহলে আমরা সবাই জানি কম বেশি যে 4টে বেদ আমাদের আছে, ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা, অথর্ববেদা, 4টে বেদ। ইচ ভেদা এগেন ডিভাইডেড ইন্টু 4 পার্টস। অর্থাৎ এই 4টে বেদ তো আছেই, কিন্তু প্রত্যেকটা বেদের আবার 4টে করে উপবিভাগ রয়েছে: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অর্থাৎ কি প্রত্যেকটা বেদকে আবার 4টে ভাগে ভাগ করা যায়। সেই 4টে ভাগ হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। উপনিষদ আর অলসো কল্ড বেদান্ত, এন্ড অফ বেদাস। তাহলে কি উপনিষদকে বলা হচ্ছে বেদান্ত। কেন বলা হচ্ছে? কারণ বেদের যেহেতু শেষ অংশ, সেই কারণে। টোটাল 108 উপনিষদ, অর্থাৎ মোট উপনিষদের সংখ্যা আছে 108টি। এবারে চলে আসবো বেদের প্রথম যে ভাগটা, অর্থাৎ ঋগ্বেদে। ইট ওয়াজ ওয়ার্ল্ডস ওল্ডেস্ট বুক। তাহলে ঋগ্বেদ কি? ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো বই। ইট হ্যাজ 1028। ইট হ্যাজ 1028 হাইমস। তাহলে ঋগ্বেদে আমরা 1028টা স্তোত্রের উল্লেখ পাই। এভরি হাইমস হ্যাজ স্টার্টেড বাই ওম। এবং প্রত্যেকটা স্তোত্র ওম শব্দের দ্বারা শুরু হয়। ইট ইজ মেড আপ অফ 10 মন্ডলস। অর্থাৎ ঋগ্বেদ যেটা, সেটা গঠিত হয়েছে 10টি মণ্ডল দিয়ে। ইন ঋগ্বেদা উই ফাউন্ড দ্য ব্যাটেল অফ 10 কিংস। অর্থাৎ ঋগ্বেদে আমরা ব্যাটেল অফ 10 কিংস অর্থাৎ 10 রাজার যুদ্ধ এর উল্লেখ পাই। দ্য ব্যাটেল ওয়াজ হেল্ড বিটুইন পুরুষনী রিভার। অর্থাৎ এই যে 10 রাজার যুদ্ধটা হয়েছিল, এটা হয়েছিল পুরুষনী নদীর কাছে। পুরুষনী নদী বর্তমানে হচ্ছে রাভি নদী। ব্যাটেল অফ 10 কিংস মেনশনড ইন 7th মন্ডল অফ ঋগ্বেদ। তাহলে 10 রাজার যুদ্ধের যে উল্লেখ আমরা পাই, সেই উল্লেখটা পাই ঋগ্বেদের 7ম মণ্ডল থেকে। বিটুইন কিং ভরত অ্যান্ড কিং পুরু। অর্থাৎ রাজা ভরত এবং রাজা পুরুর মধ্যে যুদ্ধটা হয়েছিল। উই ফাউন্ড ফেমাস গায়ত্রী মন্ত্র ইন 3rd মন্ডল। তাহলে বিখ্যাত যে গায়ত্রী মন্ত্র, সেই গায়ত্রী মন্ত্রের আমরা উল্লেখ পাই 3য় মণ্ডল থেকে। গায়ত্রী মন্ত্র ওয়াজ রিটেন বাই বিশ্বামিত্র। তাহলে গায়ত্রী মন্ত্র যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন বিশ্বামিত্র। ডেডিকেটেড টু গডেস সাবিত্রী। অর্থাৎ গায়ত্রী মন্ত্রটা তিনি কারকে উদ্দেশ্য করে লিখেছিলেন? সেটা হচ্ছে দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। দেবী সাবিত্রী হচ্ছে আলোর দেবতা, আলোর দেবী। ঋগ্বেদ সম্বন্ধে আমরা আরও যে জিনিসগুলো জানতে পারি সেগুলো হচ্ছে মন্ডল 2 to 7 ওয়ার ক্রিয়েটেড ফার্স্ট। অর্থাৎ কি ঋগ বৈদিক যুগের যে 10টা মণ্ডল আমরা পাই, সেই 10টা মণ্ডলের মধ্যে 2 থেকে 7 পর্যন্ত যে মণ্ডল, সেটা আগে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যদি মনে করি যে ঋগ বৈদিক যুগের প্রত্যেকটা মণ্ডল অর্থাৎ 1, 2, 3, 4 এইভাবে মণ্ডলগুলো সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু আমরা ভুল চিন্তা করব। প্রথমে 2 থেকে 7 পর্যন্ত তৈরি হয়েছে, তারপরে বাকি মণ্ডলগুলো সৃষ্টি হয়েছে। 10th মন্ডলা মেনশনড পুরুষ সূক্ত। অর্থাৎ কি ঋগ বৈদিকের 10ম মণ্ডলে আমরা পুরুষ সূক্তের উল্লেখ পাই। অরিজিন অফ ইন্ডিয়াস 4 ডিভিশন কাস্ট সিস্টেম। অর্থাৎ কি এই পুরুষ সূক্ততে আমরা ভারতীয় যে 4টি বর্ণাশ্রম ব্যবস্থা, সেই 4টি বর্ণাশ্রম ব্যবস্থার উল্লেখ হয়। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4টে বর্ণাশ্রম ব্যবস্থা, এই 4টে বর্ণাশ্রম ব্যবস্থার উল্লেখ পাই আমরা 10ম মণ্ডলে। খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকবারই প্রায় অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা করে থাকে। এরপরে চলে আসছি সামবেদ অর্থাৎ সামবেদ।
সামা ওয়ার্ড ডেরাইভড ফ্রম সামন, অর্থাৎ এই শাম যে শব্দটা, এই শাম শব্দটা নেওয়া হয়েছে সমন শব্দ থেকে, হুইচ মিনস মেলোডিজ, যার অর্থ হচ্ছে সঙ্গীত। ইট ইজ ওয়ার্ল্ডস ওল্ডেস্ট বুক অন মিউজিক, তাহলে সামবেদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো বই কিসের ওপরে? সঙ্গীতের ওপর। ইট হ্যাজ 1603 হাইমস, অর্থাৎ সামবেদে 1603টে শ্লোক আছে। অরিজিনালি 99 হাইমস, প্রধানত 99টা শ্লোক হচ্ছে সামবেদের প্রধানত। লেফট আর টেকেন ফ্রম ঋগ্বেদা, এবং বাকি যে শ্লোকগুলো সেই শ্লোকগুলো নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। ইট ডিলস উইথ মিউজিক, তাহলে এটা সঙ্গীতের সঙ্গে যুক্ত। রাগ তাল, অর্থাৎ সঙ্গীতের যে সমস্ত রাগ আছে, যে সমস্ত তাল আছে, সেগুলোর সঙ্গে এই ঋগ্বেদ যুক্ত। দিস ভার্সেস ওয়ার চ্যান্টেড বাই দ্য প্রিস্ট, অর্থাৎ এই ঋগ্বেদের যে শ্লোকগুলো, যেগুলো আর কি পদ্য আকারে লেখা, এই পদ্যগুলো কি যারা পুরোহিত ছিল, পুরোহিতরা সেই সময় যখন পূজা অর্চনা করতো বা যাগযজ্ঞ করতো, তখন হচ্ছে সঙ্গীতের আকারে উচ্চারণ করত। যজুর্বেদ অর্থাৎ যজুর্বেদ। ইট হ্যাজ 1549 হাইমস, অর্থাৎ যজুর্বেদে 1549টি স্তোত্র রয়েছে। ইট হ্যাজ পার্টলি প্রোজ অ্যান্ড পার্টলি ভার্স, অর্থাৎ যজুর্বেদ কিছুটা গদ্যে এবং কিছুটা পদ্যে লিখিত। ইট ওয়াজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস, অর্থাৎ কি যজুর্বেদ দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে শুক্লা যজুর্বেদা, একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদা। শুক্লা যজুর্বেদে কি? এটা হচ্ছে ভার্স, অর্থাৎ এটা গদ্যে লেখা। আর কৃষ্ণ যজুর্বেদা এটা প্রোজে লেখা, অর্থাৎ পদ্যে লেখা। In Shukla Yajurveda, the word iron was first used, named Krishna Ayas. তাহলে শুক্ল যজুর্বেদে লোহা শব্দটার উল্লেখ পাওয়া যায়। কি নামে উল্লেখ পাওয়া যায়? সেটা হচ্ছে কৃষ্ণ আয়াস, অর্থাৎ কৃষ্ণ আয়াস নামে লোহা শব্দের উল্লেখ পাওয়া যায় প্রথম শুক্ল যজুর্বেদে। ইন শুক্লা যজুর্বেদা কন্টেন্স শতপথ ব্রাহ্মণ, অর্থাৎ শুক্ল যজুর্বেদে আমরা কি শতপথ ব্রাহ্মণের উল্লেখ পাই। অথর্ববেদ, ইয়ংগেস্ট অ্যামং অল ভেদার্স, তাহলে অথর্ববেদ হচ্ছে সমগ্র বেদগুলোর মধ্যে নবীন। ইট ইজ নোন অ্যাজ মডার্ন ভেদা, তাহলে অথর্ববেদকে বলে আধুনিক বেদ। কেন বলা হয়? অ্যাজ হেয়ার আরিয়ানস ওয়ার ব্লেন্ড উইথ নর আরিয়ানস, তাহলে কি অথর্ববেদকে আধুনিক বেদ এই জন্য বলা হচ্ছে কারণ ঠিক এই সময়তেই কি হয়, আর্যরা অনার্যদের সঙ্গে মিশে যায়। ইট হ্যাজ 711 হাইমস অ্যান্ড 20 কাণ্ডস, অর্থাৎ অথর্ববেদে 711টি স্তোত্র ছিল এবং 20টি কাণ্ডে এটি বিভক্ত ছিল। ইন অথর্ববেদা উই ফাউন্ড মেডিসিন, আয়ুর্বেদ, ব্ল্যাক ম্যাজিক, সভা সমিতি, মগধ। তাহলে অথর্ববেদে আমরা কি কি বা কিসের কিসের উল্লেখ পাই? সেটা হচ্ছে মেডিসিন আয়ুর্বেদ, অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসার উল্লেখ পাই। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কালো জাদুর উল্লেখ পাই। সভা সমিতি, সভা সমিতির উল্লেখ পাই। মগধ, মগধের উল্লেখ পাই। এই ছিল অথর্ববেদ। এবার চলে আসছি উপনিষদে। উপনিষদ হচ্ছে ইট কন্টেন্স ফিলোসফি অফ ভেদা, তাহলে বেদের যে দার্শনিক চিন্তা বা বেদের যে দার্শনিক কল্পনা, সেটা নিয়েই গঠিত হয়েছিল উপনিষদ। ইন মুন্ডক উপনিষদ উই ফাউন্ড দ্য টার্ম সত্যমেব জয়তে, তাহলে মুন্ডক উপনিষদে আমরা সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জিত হবেই, এই কথাটার উল্লেখ পাই।
In Brihadaranyaka Upanishad, we found the famous quotes আসাতমা সদ্গময়। তাহলে বৃহদারণ্যক উপনিষদে আমরা আসাতমা সদ্গময় এই বিখ্যাত উক্তিটির উল্লেখ পাই। দ্য ওয়ার্ড ভাসুদেব কুটুম্বকম টেকেন ফ্রম মহা উপনিষদ। তাহলে ভাসুদেব কুটুম্বকম এই শব্দটা নেওয়া হয়েছে মহা উপনিষদ থেকে। সোসাইটি অর্থাৎ সেই সময়কার সমাজ কেমন ছিল। দ্য সোসাইটি ওয়াজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। অর্থাৎ সেই সময়কার সমাজ 4টে ভাগে ভাগ ছিল। আমরা আগেই পড়েছিলাম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টা ভাগে। বর্ণ সিস্টেম ওয়াজ নট হেরিডিটারি বাট বেসড অন প্রফেশন। তাহলে কি, যে বর্ণ ব্যবস্থা, সেই বর্ণ ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না, বাট কিন্তু বেসড অন প্রফেশন, অর্থাৎ জীবিকার উপর ভিত্তি করে সেই সময় যে বর্ণাশ্রম প্রথা সেটা চালু ছিল। চাইল্ড ম্যারেজ ওয়াজ নট প্রিভ্যালেন্ট। অর্থাৎ কি, চাইল্ড ম্যারেজ বা শিশুদের যে বিবাহ বা বাল্যবিবাহ, সেটা কি তার কোনো অস্তিত্ব ছিল না বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি সেই সময়। উইডো রিম্যারেজ ওয়াজ অ্যালাউড। অর্থাৎ বিধবাদের পুনর্বিবাহ সেইটা প্রচলন ছিল। কাউ কল্ড অ্যাজ অগ্ন। তাহলে গরুকে বলা হতো অগ্ন। আর গাভিষ্টি কি, গাভিষ্টি হচ্ছে ব্যাটেল ফর কাউস। অর্থাৎ গরু সন্ধানের জন্য যে যুদ্ধ বা গরু খোঁজার জন্য যে যুদ্ধ, সেটাকেই বলতো গাভিষ্টি। সেই সময় যার কাছে যত গরু থাকবে সে তত ক্ষমতাশালী লোক, সে তত ধনী লোক, এটা মনে করা হতো। সেই জন্য সেই সময় গরুকে ভীষণ গুরুত্ব দেওয়া হতো। এবার আছি পলিটিতে, অর্থাৎ সেই সময়কার রাজনীতি কেমন ছিল। সেই সময় রাজা শাসন করত এবং কি ছিল, সভা ছিল, সমিতি ছিল। সভা সমিতি আমরা আগে পড়েছি যে সভা সমিতির উল্লেখ পাওয়া যায়। সভা সমিতি কি, সভা কি, কমিউনিটি অফ প্রিভিলেজড। অর্থাৎ সেই সময় সমাজের যারা শক্তিশালী মানুষ ছিল বা ক্ষমতাবান মানুষ ছিল, তারা যে গোষ্ঠী তৈরি করেছিল বা তাদের সেই গোষ্ঠীকে বলা হতো সভা। আর সমিতি কি, কমিউনিটি অফ কমন পিপল। অর্থাৎ সেই সময় সমাজের যারা সাধারণ মানুষ ছিল, তাদের যে গোষ্ঠী, সেটাকে বলা হতো সমিতি। এবার যে রিলিজিয়ান, অর্থাৎ ওদের ধর্ম আচরণ কেমন ছিল। দে ওয়ারশিপড নেচার, নো অ্যানিমেলস ওয়ার ওয়ারশিপড। তাহলে সেই সময়কার মানুষেরা প্রকৃতির পুজো করত, কিন্তু কোনো প্রাণীর পুজো করত না। দে ডিড নট ওয়ারশিপ অ্যান আইডল। তাহলে সেই সময় কোনো প্রকার মূর্তি পুজো প্রচলিত ছিল না। ইন্দ্র পুরন্দর। তাহলে কি, ইন্দ্রকে বলা হয়েছে পুরন্দর। পুরন্দরের অর্থ কি, ডেস্ট্রয়ার অফ ফোর্ট, অর্থাৎ দুর্গ ধ্বংসকারী। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। এরপরে আমরা পড়ব পরবর্তী বৈদিক যুগ বা ল্যাটার বৈদিক এজ। ওই চ্যাপ্টারটা খুব একটা বড় নয়, খুব অল্প সময়ের মধ্যেই ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো দেখাবে পরের ভিডিও।